আমরা মানুষ নিজেদের জায়গা, জমি, বাসস্থান এবং ধনসম্পদ সব কিছুই আঁকড়ে ধরে রাখতে চাই। আর এটা আমাদের মানুষের ধর্ম। আমাদের ব্যক্তিগত জায়গায় যদি অন্য কোনো মানুষ এসে তার অধিকার স্থাপন করতে চায়, তখনই বিবাদের সৃষ্টি হয়। তবে এই বিবাদ যে শুধু দুটো মানুষের মধ্যেই হবে এমন কোনো কথা নয়। আপনারা শুনতে চলেছেন আমাদের আজকের গল্প কুরুলা। গল্পটি লেখনে আছেন পঙ্কজ, গল্প পাঠে সুব্রত, বিল্টু, বাপ্পা, সুজন। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আমাদের সমস্ত গল্পটাই কাল্পনিক। আমাদের গল্পের সাথে কোনো জীবিত বা মৃত মানুষের কোনো সম্পর্ক নেই। আমাদের গল্পটা শুধু বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কুরুলা। কুরুলা কুরুলা দরিয়াপুর গ্রামের 3 যুবক, জুয়েল, বিভাস এবং রামু। তারা ছোটবেলা থেকে একই সাথে পড়াশোনা করেছে এবং তারা 3 জনের বাড়িটাও খুবই পাশাপাশি। সকালের স্কুল থেকে শুরু করে দুপুরের খাবার এবং বিকেলের খেলাধুলা সব কিছুই তারা একই সাথে করত। তাদের মধ্যে বন্ধুত্বটা এতটাই অটুট ছিল যে এক বন্ধু যদি পরীক্ষায় খারাপ ফলাফল করে তাহলে অন্য বন্ধুরা ইচ্ছে করে পরীক্ষায় খারাপ ফলাফল করে নিত, যাতে তারা একই ক্লাসে বসতে পারে। এইভাবেই অটুট বন্ধুত্ব নিয়ে তারা ছোট থেকে বড় হয়। এর মধ্যে হঠাৎ একদিন শোনা যায় জুয়েলের বাবার মৃত্যু হয়ে গেছে। জুয়েল ও তার বন্ধুরা ছিল 10ম শ্রেণীর ছাত্র। জুয়েলের বাবার মৃত্যুর পর থেকে তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়, কারণ তাদের পরিবারের অর্থ উপার্জন করার মতো আর কোনো লোক নেই। এইভাবে প্রায় 15 থেকে 20 দিন কেটে যায়। তারপর জুয়েলের মা জুয়েলকে বলেন, বাবা, এইভাবে ঘরে বসে থাকলে আমাদের খাবার জুটবে না। তুমি একটা কাজের ব্যবস্থা করো। জুয়েলও তার মার কথাটা বুঝতে পারে। এইভাবে ঘরে বসে থাকলে তাদের খাবার জুটবে না, তাকে কিছুই একটা করতে হবে। হ্যাঁ মা, দেখছি। তুমি এত চিন্তা করো না তো, কিছু না কিছু তো করতেই হবে। আমি সব কিছুই সামলে নেব, এত চিন্তা করো না। এই বলে জুয়েল ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জুয়েলের বন্ধু বিভাস আর রামু তারাও মন খারাপ করে দিন কাটাচ্ছিল, কারণ জুয়েল স্কুল বাদ দিয়ে দিয়েছে। জুয়েল আগের মতো তাদের সাথে মেলামেশাও করতো না। সে সব সময় সাংসারিক কাজকর্মে এবং অর্থ উপার্জনেই ব্যস্ত থাকত। এইভাবে প্রায় 15 থেকে 20 দিন আরও কেটে যায়। তারপর বিভাস আর রামু একদিন প্ল্যান করে, বুঝলি বিভাস, এইভাবে চললে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। তার সাথে দেখা করে তার সব সমস্যাটা বোঝার দরকার আছে। তখন বিভাসও তার কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমারও মনে হচ্ছে সে স্কুলটা ছেড়েই দিয়েছে। চল আজ সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে তার পুরো সমস্যাটা একটু বুঝবো। তারপর একদিন সন্ধেবেলা তারা দুজন জুয়েলের বাড়িতে যায়। কিরে জুয়েল, কেমন আছিস? তখন জুয়েল তাদেরকে দেখে চমকে যায়। আরে রামু, বিভাস, তোরা এত রাতিতে? কি রে, সব কিছু ঠিক আছে তো? তখন বিভাস বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। মেসোমাসির মৃত্যুর পর তুই একেবারেই আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিস, তাই তোর সাথে একটু দেখা করতে আসলাম আমরা। কিরে, তুই ঠিক আছিস তো? তখন জুয়েল দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আর কি ঠিক থাকবে রে ভাই,
বাবা চলে যাবার পর সংসারের পুরো দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে। আর তোরা তো জানিস আমার অবস্থাটা কি। আর কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। সারাদিন লোকের বাড়ি কাজ করি আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসি। যা উপার্জন করি তাতে আমাদের দুইজনের সংসারেই ঠিকঠাকভাবে চলে না। তোদের সাথে যে কিছু সময় বসবো তারও সময় হয় না। আচ্ছা আমার কথা ছাড়, তোরা চা খাবি তো? মা, ও মা, আমার বন্ধুরা এসেছে, তাদের জন্য কি একটু চা তৈরি করে আনবে? চায়ের কাপে চুমুক দিয়ে জুয়েল বলে ওঠে, আচ্ছা, আমার গল্পটা তো শুনলি, এবার তোদের গল্পটা বল। তোরা রোজ স্কুলে যাস তো? আমাদের রিজার্ভ করা লাস্ট বেঞ্চে তোরা কাউকে বসতে দেস না তো? খুব আনন্দ হয় না রে স্কুলে? জুয়েলের গল্প শুনে তারা দুই বন্ধু চুপ করে সেখানে বসে থাকে এবং তারা ভিতর থেকে খুবই মর্মাহিত হয়। তারা দুজন জুয়েলের এইসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। চলে রে, আজ অনেক দেরি হয়ে গেছে, অন্য একদিন আসবো। এই বলে তারা দুজন চায়ের কাপটা রেখে উঠে যায়। অন্যদিকে জুয়েল তাদের পিছন দিকে ডাকতে শুরু করে, কি রে, কি হলো? হঠাৎ এভাবে উঠে যাচ্ছিস কেন? আমি কি কিছু ভুল বললাম? ঠিক এর 4 দিন পর জুয়েল কাজে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় রামু আর বিবাস রাস্তার পাশে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এখানে কি করছিস? স্কুলে যাসনি? ঠিক তখন রামু জুয়েলের হাতটা শক্ত করে ধরে এবং বলে, চল বন্ধু। জুয়েল জিজ্ঞেস করে, চল মানে? কোথায় যাব? পাগল নাকি? এখন তোদের সাথে আর আড্ডা দিতে পারবো না রে, কাজে যেতে হবে। তোরা এখন যা, আমি না হয় সন্ধ্যাবেলা তোদের সাথে আড্ডা দিতে আসবো। তখন রামু বলে ওঠে, আরে বন্ধু, তুই আমাদের কথাটা আগে শোন। আমরা তো আর এখানে আড্ডা দেওয়ার কথা বলছি না। আমরা ঠিক করেছি আমরা সবাই শহরে চলে যাব। তুই, আমি, বিবাস, আমরা 3 জনেই শহরে চলে যাব। তখন রামুর কথা শুনে জুয়েল হাসতে শুরু করে। আরে তুই আমার কথা শুনে হাসছিস কেন? তুই আমার সম্পূর্ণ কথাটা তো শুন আগে। আমরা ঠিক করেছি আমরা 3 জনই শহরে চলে যাব এবং একই সাথে থাকব। ওইখানে গিয়ে কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাব। সেই ছোটবেলা থেকেই আমরা 3 বন্ধু একসাথেই বড় হয়েছি। তুই হঠাৎ এইভাবে আমাদের কাছ থেকে দূরে সরে গেলি। আমাদের আর কোনো কিছুতেই ভালো লাগছে না। স্কুলটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এখন ক্লাসের লাস্ট বেঞ্চটাও ফাঁকা পড়ে থাকে। বন্ধু চল, আমাদের সাথেই চল, আমাদের কথাটা ফিরিয়ে দিস না। আর শহরে গেলে আমাদের অভাব অনটনটাও দূর হয়ে যাবে। অনেক টাকা পয়সা উপার্জন করতে পারবো সেখানে। তোরা তো ঠিক বলছিস, কিন্তু তোদের বাড়ির লোক কখনোই এতে রাজি হবেন না। বন্ধু, আমার জন্য তোদের জীবনটা নষ্ট করিস না। এইভাবে কিছুক্ষণ কথাবার্তার পর জুয়েল রাজি হয়ে যায়। প্ল্যান হয় জুয়েল তার মাকে জানাবে আর বাকিরা তাদের বাড়িতে চিঠি ছেড়ে যাবে তারা কোথায় যাচ্ছে এবং কিসের জন্য যাচ্ছে, কারণ বাড়িতে বললে তাদের আর যেতে দেওয়া হবে না। এরপর দিন তারা 3 বন্ধু কাউকে কিছু না জানিয়ে শহরে যাওয়ার জন্য ট্রেনে চড়ে বসে এবং 3 দিন যাত্রা করার পর তারা অবশেষে শহরে গিয়ে পৌঁছায়। এই অচেনা শহরে তারা 3 বন্ধু দিশেহারা হয়ে পাখির মতো ঘুরে বেড়ায়। 2-3 দিন তো তারা স্টেশনেই ঘুমায় এবং দিন হলে কাজের সন্ধানে বেরিয়ে যায়। কাজের সন্ধান করতে করতে তারা একদিন অনেক দূরে চলে আসে। শহর থেকে কিছুটা দূরে একটা নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছিল। বিবাস তখন তাদেরকে বলে, চল বন্ধু, ওইখানে গিয়ে দেখি যদি মিস্ত্রির কাজটা পাওয়া যায়। আমার পুরো বিশ্বাস ওইখানে গেলে আমাদের একটা না একটা কাজ পেয়ে যাব। এই বলে তারা 3 বন্ধু সেই বিল্ডিংয়ের কাছে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় একজন বয়স্ক লোক চেয়ারে বসে আছেন। তখন রামু বলে ওঠে, চল বন্ধু, আমরা ওইখানে যাই। আমার মনে হচ্ছে উনি ওইখানের কন্ট্রাক্টর।
ওইখানে গিয়ে আমাদের কথাটা বলি। তারপর তারা এগিয়ে যায় সেই ভদ্রলোকের কাছে। কে 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 তোমরা? কি চাই? এখানে কি করছো? তখন তাদের তিনজনের মধ্যেই বিবাস বলে ওঠে, আসলে কাকু, আমরা গ্রাম থেকে এসেছি, আমাদের কাজের প্রয়োজন। আমাদেরকে কি কোনো কাজ দেওয়া যাবে? কাজ? এখানে কি কাজ হচ্ছে তোমরা কি জানো? তোমাদের বয়স কত? আসলে কাকু, আমাদের আর্থিক অবস্থাটা খুবই দুর্বল। আপনি যদি আমাদের কাজে রাখেন তাহলে অনেক উপকার হবে। বিবাসের সাথে তাল মিলিয়ে রামু এবং জুয়েলও সেই ব্যক্তির কাছে অনুরোধ করতে শুরু করে। প্লিজ কাকু, আমাদের একটু রেখে দিন না কাজে। খুবই ভালো হয়। সেই ম্যানেজার ভদ্রলোক প্রথমে তাদের কথায় রাজি না হলেও পরবর্তী সময়ে ওনার মন গলে যায় এবং তাদেরকে উনি কাজে রেখে দেন। তবে তিনি একটা শর্ত রাখেন। ঠিক আছে, আমি তোমাদের কাজে রাখবো, কিন্তু একটা শর্ত আছে। আমি কিন্তু তোমাদের 120 টাকার বেশি দিতে পারবো না। তোমরা কি রাজি আছো? আর তোমরা বলেছো তোমাদের থাকার জায়গা নেই, তাই এই বিল্ডিংটার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা এই বিল্ডিংয়ের একটা রুমে থাকতে পারো। যদি তোমরা রাজি হও তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। তারা তিন বন্ধু খুশিতে এবার পাগল হয়ে যায়। তারা শেষ অবধি মাথা গোজার ঠাঁই আর অর্থ উপার্জনের জন্য কাজ পেয়ে গেছে। তারা খুশিতে লাফাতে লাফাতেই সেই দিনই কাজে লেগে যায়। তবে তাদের এই আনন্দটা বিকেল হতেই শেষ হয়ে যায়। বাস্তব জীবনের অর্থ উপার্জন কতটুকু কষ্টকর তা তারা অনুভব করতে পারে। এইভাবে এক সপ্তাহ চলে যায়। পুরো দিন কাজ করে এবং রাত্রিতে তারা তিনজন সেই বিল্ডিংয়ের একটি রুমে থাকে, আর বাকি শ্রমিকরা যে যার বাড়িতে চলে যায়। আশেপাশে কোনো জনবসতিও নেই। এক সপ্তাহ তারা কাজ করে অনেক টাকা ইনকাম করে। রামু রাত্রিবেলা খাবার খেতে খেতেই গল্প করতে শুরু করে। বুঝলি বন্ধু, আমরা যদি 1 বছর এই শহরে থাকি তাহলে তো অনেক টাকার মালিক হয়ে যাব। এইভাবে তারা তিন বন্ধু রোজ রাত্রিতে খাবারে বসে গল্প করে এবং দিন হলে যে যার কাজে লেগে যায়। এইভাবে দিন কাটছিল তাদের। রোজ দিনের মতো সেই দিন রাত্রিতেও তারা একসাথে খাবার খেতে বসে। সেই রাতটা ছিল ভর অমাবস্যার রাত। হঠাৎ তাদের রুমের জানালা দিকে একঝোঁক বাতাস তাদের রুমে প্রবেশ করে। তবে এটা কোনো সাধারণ হাওয়া ছিল না। সেই হাওয়া ছিল অনেক ক্ষুদ্র হাওয়া। সেই হাওয়া তাদের রুমে প্রবেশ করে ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করতে শুরু করে। এই ক্ষুদ্র হাওয়া ঘরের সমস্ত বাসনপত্র, কাপড় চোপড় সমস্ত কিছুই আছড়ে ফেলতে শুরু করে। তারা তিন বন্ধু এবার অনেক ভয় পেয়ে যায়। এই হাওয়া শান্ত হচ্ছে না কেন? তারা তিন বন্ধু এবার ভয়ে কান্না করতে শুরু করে। একে অন্যকে জড়িয়ে ধরে ঘরের একটা কোণে বসে থাকে এবং ভয়ে তারা কাঁপতে থাকে। কিছুক্ষণ সেই হাওয়াটা তাণ্ডব লীলা করার পর শান্ত হতে শুরু করে। এইভাবেই কিছুক্ষণ চলে যায়। তারপর বিবাস আর রামু ঘরের এক কোণে থেকে উঠে দাঁড়ায় এবং বিবাস রামুকে জিজ্ঞেস করে, এটা কি ছিল ভাই? এটা কি কোনো উগ্র প্রেতাত্মা? ভাই, অনেক ভয় করছে। চল, কাল আমরা এই জায়গা থেকে চলে যাব। এই জায়গাটা মোটেও ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই একেবারে ঠিকই বলছিস। আমারও তাই মনে হচ্ছে। এই জায়গাতে আর থাকা ঠিক হবে না। আরে, আমাদের সাথে জুয়েল কোথায়? জুয়েল, জুয়েল চলে আস, এখন হাওয়াটা শান্ত হয়ে গেছে। কিন্তু জুয়েল রামুর কোনো কথার উত্তর দেয় না। সে ঘরের এক কোণে মাথা গুঁজে বসে আছে। রামু তখন আবার তাকে ডাক দেয়, বিতু উঠ, আপদটা এখন চলে গেছে, আর কিছু হবে না। এই কথাটা বলতে না বলতেই জুয়েল এক বয়স্ক দুজনই কণ্ঠে হাসতে শুরু করে। এই আপদটা যাবে না।
জুয়েলের এইভাবে পাল্টে যাওয়া সুর শুনে বিবাস রামুকে জিজ্ঞেস করে ওঠে। জুয়েল, তোর কি হয়েছে? আরে রামু, জুয়েলের কি হয়েছে দেখ তো। এই জুয়েল, তোর কি হয়েছে? এইভাবে কথা বলছিস কেন? আমাদের সাথে ঠাট্টা করিস না, আমাদের ভয় করছে। জুয়েল? কে জুয়েল? আমি অমর। কি বলছিস তুই? তখন জুয়েল হাসতে শুরু করে। তুই এইভাবে আসছিস কেন বন্ধু? তোর কি হয়েছে? এবার জুয়েল রূপে সেই ভয়ঙ্কর প্রেতাত্মাটা বলতে শুরু করে। আমি তোর বন্ধু নয়, তোর বন্ধু গভীর ঘুমে ঘুমিয়েছে। ছেড়ে দে শয়তান, তুই আমাদের বন্ধুকে কেন ধরেছিস? ছেড়ে দে। না, মোটেই না, তোদের কাউকে আমরা ছাড়বো না। সেই ভয়ঙ্কর প্রেতাত্মাটার কথা শুনে বিবাস এবার কাদু কাদু গলায় বলে ওঠে। দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? তোরা আমাদের ঘরটা দখল করতে এসেছিস, এটাই অপরাধ। এই বলে সেই ভয়ঙ্কর প্রেতাত্মাটা ভয়ঙ্করভাবেই হাসতে শুরু করে। আর যেন জুয়েলের চোখ মুখ লাল হয়ে উঠেছে, তার চোখের নিচটা পুরোটাই কালো হয়ে উঠেছে এবং তার দুটি পা সম্পূর্ণভাবেই বেঁকে গেছে। এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে জুয়েলের পা দুটি আর মাটিতে স্পর্শ করে নেই, সে আবার শূন্যে ভাসছে। এই ভয়ঙ্কর রূপ দেখে বিবাস আবারও সেই প্রেতাত্মাটাকে অনুরোধ করে, ক্ষমা করো আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমরা আজই তোমার ঘর ছেড়ে চলে যাব। তখন সেই ভয়ঙ্কর আত্মাটা বলতে শুরু করে, হ্যাঁ, তোমাদের ছাড়তে পারি, তবে একটা শর্তে। তোমরা এই বিল্ডিং এর কন্ট্রাক্টরকে এই রুমে নিয়ে আসতে হবে, তবেই আমি তোমাদেরকে ছাড়বো। এই ভয়ঙ্কর প্রেতাত্মাটার এত অদ্ভুত শর্ত শুনে বিবাসের মনে কৌতুক জন্মায় এবং সে প্রেতাত্মাটাকে জিজ্ঞাসা করেই ফেলে, কিন্তু কেন? আর উনি আমাদের কোথায় এখানে আসবেনই বা কেন? আগে আসতেই হবে, নাহলে আমাদের মুক্তি হবে না। কিন্তু কেন? সে কি করেছে তোমাদের সাথে? তাহলে শোন, এই বিল্ডিং এ আমরাও কাজ করতাম, কিন্তু একদিন হঠাৎ ছাদের উপর থেকে ইট ধসে পড়ে আমাদের মাথায়। কিন্তু এই কন্ট্রাক্টরটা এতই নির্দয় যে সে আমাদের শর্ত দেওয়াটাও সৎকার করেনি। এখন ওর থেকে প্রতিশোধ না নিলে আমার আত্মার মুক্তি হবে না। এবার বিবাস সমস্ত কিছুই বুঝতে পারে এবং সেই পেটটার কথায় বিবাস রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি যে কোনোভাবেই এই কন্ট্রাক্টরকে নিয়ে আসব, কিন্তু তোমাকে কথা দিতে হবে, আমি নিয়ে আসলে আমার বন্ধুদেরকে তুমি ছেড়ে দেবে। ঠিক আছে। এই করতে করতেই সকাল হয়ে যায়। বিবাস বেরিয়ে যায় সেই ব্যক্তিটিকে তাদের রুমে আনার জন্য। তবে বিবাস চিন্তা করে পাচ্ছিল না কি মিথ্যা কথা বলে সেই কন্ট্রাক্টরকে তাদের রুমে আনবে। সারাদিন সে বাইরে বসে বসে চিন্তা করতে থাকে। এমনই অবস্থায় সেই কন্ট্রাক্টর তাকে দেখতে পায়। কি রে, তোমরা এখানে কি করছো? আর তোমাদের বন্ধু জুয়েল কোথায়? সে আজ কাজে আসেনি কেন? ও জুয়েল, সে আর কাজে আসবে না। কেন, কি হয়েছে তার? সে কাল কাজ করতে গিয়ে একটা স্বর্ণের বক্স কুড়িয়ে পেয়েছে এবং সেটা নিয়ে সে রুমের মধ্যে বসে আছে। সে আমাদেরকে বলে দিয়েছে সে আর কাজ করবে না এবং কালই তার বাড়ি চলে যাবে। বিবাসের এইসব কথা শুনে কন্ট্রাক্টরের একেবারে মাথা খারাপ হয়ে যায়। কি বললে তুমি? সোনার বক্স? এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। বিশ্বাস না হলে আমাদের সাথে চলুন। চলো তাহলে, আমিও দেখতে চাই কি পেয়েছে সে। এই বলে তারা তিনজন সেই রুমের দিকে রওনা দেয়। ওদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত শ্রমিকরা যে যার ঘরে চলে গেছে
এবং সেই কন্ট্রাক্টরটা রামু আর বিভাসকে নিয়ে সেই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই ধড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। সেই রুমে প্রবেশ করেই সেই কন্ট্রাক্টরটা দেখতে পায় জুয়েল মুখ পিছন করে বসে আছে কিছু একটা নিয়ে। তখন সেই কন্ট্রাক্টরটা জুয়েলকে ডাক দেয়। জুয়েল, তুমি কি পেয়েছো? আমাকে দেখাও। জুয়েল, জুয়েল, তুমি কি শুনতে পাচ্ছ? আমরা জুয়েল নয়। তাহলে তুমি কে? জুয়েল, তুমি কি আমার সাথে মজা করছো? তোমার কাছে কি আছে ওটা আমাকে দেখাও। তুমি কি আমাদের চিনতে পারছো না? এই বলে হাসতে হাসতে জুয়েল মাথা ঘুরায় এবং তার মুখটা একেবারে ভিন্ন। তার মুখের মধ্যে ভেসে উঠেছে কখনো রহমত, আবার কখনো ওমরের ছবি। কন্ট্রাক্টর এই দৃশ্য দেখে একেবারে ভয় পেয়ে যায় এবং জুয়েল আবার শূন্যে ভেসে উঠে এবং ভয়ঙ্করভাবে বলতে শুরু করে, এখন মনে পড়েছে আমরা সেই যার সৎ দেহটা তুমি কুকুর ছাগলের মতো ফেলে দিয়েছিলে। কন্ট্রাক্টরটা এবার বুঝতে পারে তার অতীতের পাপের কথা এবং সে এটাও বুঝে যায় এবার তার খেলা শেষ। সে অতীতে যে পাপটা করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত এখন তাকে করতেই হবে। প্রেতাত্মাটা এই কথা বলতে না বলতেই হঠাৎ ঝুলে থাকা জুয়েলের দেহটা ধড়াম করে মাটিতে পড়ে যায় এবং শূন্যে ভেসে উঠে ওমর আর রহমতের আত্মাটা। পালিয়ে যাও তোমরা, এখন ওর সাথে আমার হিসাব নিকাশ করতে হবে। তৎক্ষণাৎ রামু, বিভাস এবং জুয়েলের সেই অজ্ঞান দেহটা নিয়ে তারা দৌড়ে সেই রুম থেকে পালিয়ে যায় এবং আবারও সেই রুমের দরজাটা ভম করে বন্ধ হয়ে যায় এবং সেই কন্ট্রাক্টরটা তাদেরকে অনুরোধ করে, আমাকেও নিয়ে যাও, আমাকে নিয়েও যাও। এইভাবে তোমরা আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও। কিন্তু তারা সেই কন্ট্রাক্টরের কোনো কথায় কান না দিয়ে তাদের অচেতন বন্ধুকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায় এবং সেই প্রেতটা এবার তার আসল রূপ ধারণ করে। তারা পালিয়ে যাওয়ার সময় শেষবারের মতো সেই কন্ট্রাক্টরের একটা তীব্র চিৎকার শুনতে পায়। পরদিন সকালবেলা শ্রমিকরা আবারও আসে সেই বিল্ডিংয়ে কাজ করতে। তবে আজ সেই কন্ট্রাক্টরটা উধাও। তারা সবাই যে যার মতো কাজ করে যাচ্ছে। একজন শ্রমিক কাজ করতে করতে সেই রুমটার মধ্যে প্রবেশ করে এবং সেই রুমের মধ্যে প্রবেশ করেই ভয়ে চিৎকার করে ওঠে এবং চিৎকার করে সে দৌড়ে পালিয়ে যায় এবং বাকি শ্রমিকদের নিয়ে আসে সেই রুমে। তারা সবাই এসে দেখতে পায় রক্তাক্ত দেহ পড়ে আছে সেই কন্ট্রাক্টরের এই ঘরের মধ্যে। এরপর আর কোনো শ্রমিক এই বিল্ডিংয়ে কাজ করতে আসে না। সবাই বলে এই বিল্ডিংটা নাকি এক ভুতুড়ে বিল্ডিংয়ে পরিণত হয়েছে। সেই কন্ট্রাক্টরের আত্মাটা এখনো এই বিল্ডিংয়ে ঘুরে বেড়ায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কুড়ুলা। গল্প পাঠিয়েছিলেন পঙ্কজ, সুজন, পাপ্পা, বিল্টু, সুব্রত। আশা করছি আমাদের এই গল্পটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। যদি আমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।